হাসিবকে শুভেচ্ছা জানাচ্ছি। হাসিব, আপনি কেমন আছেন এবং কি করছেন, কোথায় আছেন? জি স্যার, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই বলতে চাই আপনাকে ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আহ, অনেক দিনই হয়ে গেল, মানে আপনার সাথে মোটামুটি ইউনিভার্সিটি শেষ করার পরে তারপরে মাঝখানে কোভিড এর একটা প্যান্ডেমিক ছিল। ক্লাসগুলো অনলাইন হয়ে গেল, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অনেকটাই চলে গিয়েছিল আমাদের। যাই হোক, আমি ধন্যবাদ জানিয়ে আপনাকে শুরু করতে চাই। আমি ভালো আছি এখন। আমি জার্মানির বায়ার্ন স্টেট, এটা ইংলো স্টেট সিটিতে রয়েছি। আমার ইউনিভার্সিটি এখানে টেকনিশে হকশুলে ইংস্টার, আমার ইউনিভার্সিটির নাম। এটা একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। আর আমি স্টাডি করছি মাস্টার্স ইন রিটেইল অ্যান্ড কনজিউমার ম্যানেজমেন্ট সাবজেক্টে। আচ্ছা, গ্রেট। সো জার্মানিতে আপনি কত মাস ধরে আছেন? এটা 2 মাস, আজকে 10 দিন হবে। তো শুরুতেই আমরা একটু আপনার এই জার্মানিতে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু আলাপ করতে চাই। কেননা অনেকেই দেশের বাইরে পড়তে যাওয়ার আগ্রহ প্রকাশ করে, তো তারা জানে না প্রপারলি যে কোন কোন স্টেপগুলো ফলো করতে হয় এবং জি। কত সময় লাগে, কত টাকা লাগে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা, ওভারঅল সমস্ত বিষয়গুলো, সাবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয়। আপনি একদম শুরু থেকে আপনার প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু শেয়ার করেন। আহ, জি। জি, আমি যখন থেকে আসলে ডিসিশনটা মেক করলাম যে আমার স্টাডি অ্যাব্রোড, প্রথম দিকে আমার চুজ ছিল যে আমি ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোর দিকে করবো। পরবর্তীতে চিন্তা করলাম যে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসলে হিউজ টিউশন ফিস, যেটা আমাদের মতো মিডিল ক্লাসদের জন্য আসলে খুব ডিফিকাল্ট ম্যানেজ করা। পার মান্থ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে পড়াশোনা করা, এটা এটা তো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমি একটু এর বাইরে চিন্তা করলাম যে কোনো স্কলারশিপ আর কোনো দেশ কি অফার করছে কিনা, যে টিউশন ফি খুবই কম বা আহ, নাই এরকম কোনো দেশ চুজ করার ক্ষেত্রে আমি তখন দেখলাম অস্ট্রিয়া, জার্মানি, ফিনল্যান্ড ছিল, নরওয়েতেও ছিল এই সুযোগগুলো যে উইদাউট টিউশন ফিতে পড়াশোনা করা যায়। আহ, কিন্তু নরওয়ে আর ফিনল্যান্ড ওরা টিউশন ফি অ্যাড করেছে। অস্ট্রিয়া আর জার্মানি পাশাপাশি দেশ, ওরা জিও পলিটিক্যাল কথা চিন্তা করলে এরা খুবই সিমিলার, সবকিছুই সিমিলার, ল্যাঙ্গুয়েজও সিমিলার। তখন আমি এই দুইটা দেশকেই টার্গেট করে এগোলাম। শুরুতেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম জার্মানির জন্য, কারণ এটা একটা লেন্থি প্রসেস আছে। তৈরি হয় হচ্ছে কোভিড এর মধ্যে বেসিক্যালি। কারণ হচ্ছে কোভিড এর মধ্যে এম্বাসি অফ বন্ধ ছিল। কোভিড এর আগেও ছিল ওয়েটিং পিরিয়ড, রেগুলার ওয়েটিং পিরিয়ড 5-6 মাস ছিল। কিন্তু কোভিড এর পরে এটা দাঁড়ায় প্রায় 12 থেকে 14 মাস। সেটা বাড়তে বাড়তে আর আমাদের আসলে আহ, আমরা বাঙালিরা একটাই মানে বিষয় যখন জানতে পারি যে টিউশন ফি জার্মানিতে লাগে না, তাহলে মানে অজস্র অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হয়। একটা বড় একটা স্লট তৈরি হয়ে যায় এই অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে। তখন দেখা যায় যে ওয়েটিং পিরিয়ড আমার সময় এসে দাঁড়িয়েছে 30 মাস। যেটা এম্বাসি আমাকে জানিয়েছিল 19 মাস লাগবে। তো আচ্ছা, আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে আগাই যে 19 মাস শেষে হয়তো আমাকে লাগবে। কিন্তু যখন আমাদের কমিউনিটি, জার্মানি স্টুডেন্ট কমিউনিটি, প্রতিনিয়ত আপডেট করা হয় ওখানে তথ্যগুলো, যে আসলে 1 মাস 2 মাস পর এটা কিভাবে যাচ্ছে। তো একটা সময় হিসাব করলাম যে আমার হয়তো 24 মাস লাগবে। তারপরে দেখলাম যে না, এম্বাসি খুবই স্লো, হয়তো বা আর আরো বেশি সময় লাগবে। আচ্ছা, মানে এমনটা হচ্ছিল যে ওয়েটিং পিরিয়ডটা টানছিল এভাবে যে 1 মাসে যত সংখ্যক স্টুডেন্ট নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট, এদেরকে শেষ করতে এম্বাসি প্রায় 6 মাস লাগাচ্ছে, বা 4 মাস, 4 থেকে 6 মাস লাগছে। তো এইভাবে কাউন্ট করতে গেলে তখন আমি চিন্তা করলাম যে না, আমার হয়তো 4 বছরও লেগে যেতে পারে। তো পুরা জার্নিটাই একটা আনপ্রেডিক্টেবল জার্নি ছিল। আমরা
ভাবতেও পারি নাই যে কখন আমাদের এম্বাসি থেকে কল আসবে বা মেইলটা আসবে। পরে রাষ্ট্রদূত মেবি 6 মাস আগে তো পরিবর্তন হয়েছে, উনি আসার পরে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছেন যে আহ, এই বাংলাদেশের স্টুডেন্টদের একটু যদি আহ, যে একটা পার্সেন্টেজ আছে যে এর বেশি বাংলাদেশ থেকে, মানে কোটা যেটা, এর বেশি বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে পারবে না। সেটা আগে রাষ্ট্রদূত সবসময় বলে আসছিল, কিন্তু নতুন যে রাষ্ট্রদূত উনি সেটা ওভারকাম করে খুব বেশি স্টুডেন্ট নেওয়া শুরু করলো। তখন এমন হচ্ছিল যে 1 মাসের অ্যাপ্লিকেন্ট 1 মাসেই শেষ করতে পারছে। আমি 2023-এ 9 মেতে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, যেটা আমি ডকুমেন্ট পাই অক্টোবরে। নভেম্বরে ভিসা পাই, যা ডিসেম্বরে হচ্ছে আমি জার্মানিতে পৌঁছাই। এরকম একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তো এর মধ্যে আইএলস দিয়েছি, একটু লং টাইম সময় নিয়েছিলাম প্রিপারেশনের জন্য। আহ, কারণ আহ, খুব বেশি আমি শিওর ছিলাম না আসলে কবে আমার দেওয়া উচিত। আবার অফার লেটার নিয়েও একটা শঙ্কা ছিল যে অফার লেটারটা আমার কখন হাতে রাখতে হবে। আমি 1 বছর আগে থেকে, মানে ডকুমেন্ট আসার একটা কাউন্ট করতাম। আমরা যেটা একটা কাউন্টিং এর মধ্যে থাকতাম যে কতদিন পরে আমাদের ডকুমেন্ট আসতে পারে, আর তাহলে কতদিন আগে আমাদের হাতে একটা অফার লেটার নিশ্চিত রাখতে হবে। আর জার্মানির জন্য অফার লেটার, একটা পাবলিক ইউনিভার্সিটি অফার লেটার থাকা মানে তার ভিসা হওয়া নিশ্চয়তা আছে, আচ্ছা। এতটুকু নিশ্চয়তা আছে। এই জন্য অফার লেটারটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে। তো আমি সামারে হচ্ছে 2024-এর সামারে প্রথম অ্যাপ্লাই করি। ফরচুনেটলি আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি একটা প্রোগ্রামে, সেটা হচ্ছে আমার বর্তমান কোর্স যেটা রিটেইল এন্ড কনজিউমার ম্যানেজমেন্ট, সেটা থেকে আমি অফার লেটার পাই। তারপরে দেখলাম যে না, আমার হয়তো এই এই এনরোলমেন্টটা দিয়ে আমি হয়তো আহ, এর মধ্যে আমি অফার ডকুমেন্ট পাবো না। তারপরে আমি নেক্সট ইয়ার এই তো 2025-এর উইন্টার, আমি যখন উইন্টারে অ্যাপ্লাই করতে গেলাম, তখন আবার অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে যদি অফার লেটার পাই বা না পাই, যেটাই হোক, থার্ড অ্যাটেম্পটে যদি আমাকে অফার না করে তো তাহলে তো আমি একটা ঝামেলা করতে চাই। এই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছিলাম। তারপরে আমি অ্যাপ্লিকেশনের ডেডলাইনের 2 দিন আগে আমি অ্যাপ্লাই করেছিলাম যে আহ, করি করে রাখি আর কি। ওই যে করে রাখাটা, আমি যদি ওই অ্যাপ্লিকেশনটা মিস করে যেতাম আমার জার্মানি আসার মতো। আল্লাহ হয়তো চেয়েছেন, আমি এতদিনের অপেক্ষার হয়তো আল্লাহ চেয়েছেন, এই জন্য আমি অ্যাপ্লাই করি, অফার লেটার আবার পাই। আহ, তারপর ওই অফার লেটার দিয়ে আমি এম্বাসি ফেস করি। দিন শেষে আল্লাহ আর কি আমাকে ভিসাটা দিয়েছেন।